রূপালী ঘোষ লাবণ্য চরিত্রে কণ্ঠ দেবে। তার পাশে অ্যাডভোকেট রোমেল, সে অমিতের চরিত্রে কণ্ঠ দিচ্ছে। তার পাশে নাসরিন বেগম, সে যোগমায়ার চরিত্রে কণ্ঠ দিচ্ছে। এবং একদম ডান দিকে হচ্ছে রুবিনা, বেসিক্যালি ব্যাংকার, ও হচ্ছে স্পেশাল একটা চরিত্র কেতকী। হ্যাঁ, এমনি বাঙালি কিন্তু উচ্চারণ হচ্ছে তার ইংরেজদের মতো। আর আমাদের সাথে আবহ সঙ্গীতে থাকবেন বকুল ভাই, অর্থাৎ সিদ্দিকুর রহমান বকুল। তাকে সহযোগিতা করছেন বিথি, শামসুন্নাহার বিথি। আমরা শুরু করি তাহলে। মূল স্টোরিতে আমাদের স্যার আন্তরিক সম্মতি জ্ঞাপন করেছেন, মানে না হলেই হতো না আর কি। তো জোর করে মানে বাধ্য হয়েছে চেয়ারে বসতে এবং গলায় উত্তরীয় রাখতে না, আর কিছু না। আমরা ধন্য হয়েছি স্যার, আমরা ধন্য হয়েছি। এই যে কাহিনী, যেটা স্টোরিটা বলা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর বিশেষ করে যে শেষের কবিতা, যারা বাঙালি আর রবীন্দ্রনাথকে পড়েননি এটা কল্পনা করা যায় না। আর বিশেষ করে শেষের কবিতা এত রোমান্টিক একটি উপন্যাস, কাব্যভিত্তিক উপন্যাস বলা যেতে পারে। অসাধারণ একটা ওনার রচনা। এবং সেখানে অমিত এবং লাবণ্যর যে চরিত্র খুব খেয়াল করবেন, ওনাদের ডায়লগগুলো খেয়াল করতে হবে। এই সাথে খেয়াল করতে হবে কেতকীর চরিত্রটা কি। সাধারণভাবে যে ভালোবাসা বলতে যেটা বোঝায় সেরকম নয়, কিন্তু সাধারণ ভালোবাসা হচ্ছে ঘোড়ায় তোলা জল। আর যেটা ট্রান্সেন্ড করে যায়, ইট গোজ বিয়ন্ড মানে লিমিট, সেটা হচ্ছে দিঘিতে সাঁতার কাটা যায়। এবং হাওয়ান গিটারে প্লেব্যাক দিচ্ছেন। আমি আবারও বলি, এই সচরাচর হয় কি, এইরকম একটি কি বলবো, বাঁশি থাকতে পারে, কিবোর্ড থাকতে পারে, সেতার থাকতে পারে, ইভেন তানপুরা থাকতে পারে, কিন্তু আমরা হাওয়ান গিটারকে প্রমোট করার জন্যেই স্পেশালি হাওয়ান গিটার রেখেছি। এবং বকুল ভাই অত্যন্ত একজন বিশিষ্ট গিটার শিল্পী বাংলাদেশে, তাকে সহযোগিতা করছেন। অনেকে ইনস্ট্রুমেন্টাই চেনে না স্যার, আসলে অনেকে ইনস্ট্রুমেন্টাই চেনে না, এই কারণে আমাদের এটা একটু লক্ষ্য যে ইনস্ট্রুমেন্টটা ছিল অনেকে। আমরা তাহলে শুরু করি। সরি, গলা তো আমাকে সাপোর্ট করে না, কি করবো। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি শেষের কবিতা। দেখব সেখানে প্রেমকে অমিত ও লাবণ্য কেমন করে চিনেছে। তারা কেউ কাউকে চাওয়া পাওয়ার নিগড়ে বেঁধে রাখতে চায়নি। প্রেম সেখানে তার স্বচ্ছন্দ গতি পেয়েছে, জীবনের নিত্য নৈমিত্তিক বাঁধন পেয়েছে মুক্তি। অমিত লাবণ্যের প্রগাঢ় প্রণয় সত্ত্বেও তারা পরস্পরকে আপন আপন জগতে স্থাপন করেই দেখতে চায়। তুচ্ছ প্রাত্যহিক নিগড়ে প্রেমকে তারা বলি দেয়নি। অমিতরা ব্যারিস্টার, অমিতের বাবা ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন 3 পুরুষের অধপাতের দেবার পক্ষে যথেষ্ট। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। অমিতের নেশাই হলো স্টাইলে। ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম। ওর বোনেরা ওর যে অভ্যেসটা নিয়ে বেশি বিরক্ত, সে হচ্ছে ওর উল্টো কথা বলা। বিদ্যেকেই তো বলে কালচার। বোনেদের এই কথার উত্তরে অমিত বলে, কমল মিলের পাথরটাকে বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকে পড়ে তাকে বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। একবার তাজমহলের পুনরাবৃত্তির প্রসঙ্গে রবি ঠাকুরের এক ভক্ত বলেছিলেন, ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। অমিত বললে, ঠিক তার উল্টো, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। আঁকা বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খাদ। এই রাস্তার শেষ লক্ষ্য অমিতের বাসা। সেখানে যাত্রীর সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে
অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসে দেখলে আরেকটা গাড়ি উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক কষতে কষতে গিয়ে পড়লো তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটলো না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পেছনে, তারই ওপরে সে যেন ফুটে উঠলো একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকের সমস্ত হতে স্বতন্ত্র। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলে শুধু আমার থেকে একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিল। এই রাস্তায় খানিকটা উঠতেই শোভার বলেছিল এই রাস্তা হতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলেন। এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে, একটা অতি কুশ্রী কুটিল গ্রহ। এ তারই কুকীর্তি। অপর পক্ষের ড্রাইভার জানালে লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই। মাফ করলেন, তার প্রমাণ। মুখে কথা না বলে লাবণ্য গাড়িতে উঠে বসলো। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছলো যথাস্থানে। লাবণ্য গাড়ি থেকে নেমে বললে, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিতের ইচ্ছে হলো, বলে, আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি। সংকোচে বলতে পারলো না। বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগলো। আজ হঠাৎ একই পাগলামি করলে। দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। মনের ভিতরটা বলছে, আমাদের শুরু হলো যুগল চলন। আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে করিয়ে পাওয়া উজ্জ্বল নিমেষ গুলির মালা। কোথায় আছো নিবারণ চক্রবর্তী? একবার ভর করো আমার পরে, বাণী দাও, বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার বন্ধি। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গোলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিধিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডড্রন গুচ্ছ। লাবণ্য পূর্বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্ময় লাগলো। সে মনে মনে বললে, আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব। তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনাশী মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাই। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। তোমার মা আছেন? ছিলেন। মাসি থাকাটাও খুব উচিত ছিল। মাসির জন্য ক্ষেত কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙত মায়ের গাড়ি,
তখনই অন্ত থাকতো না, বলতেন এটা বাঁদরামি। গাড়িখানা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। বাবা, তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া যায়। গোড়াতে জানাতে চাই, আপনার মুখে আমার নাম অমিত বাবু নয়। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয়। শব্দটা কানের সদর থেকে মনের অন্তরে পৌঁছাতে কতক্ষণ লাগে। জুতোগামী নামটা কি শুনি? অমিত বাবু, বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। এই দেখুন না, আজ সকালে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলাম। আর কোন কবির লেখবার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, লাইন বলুন না। For God's sake, hold your tongue and let me laugh. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বারে দে আমারে অবসর। দেখুন আচ্ছা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি। কিন্তু এছাড়া আরো একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা। এইরকম জায়গার জন্য, মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না ওড়ালে তো চলছে না। রে অচেনা মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি সুধালে, কোথা সঙ্গপনে আছো আত্মবিস্মৃতির কোণে। মাসিমা ঘরটারি করতে এলেন, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবেই তো। আগে নাম ধাম বিবরণটা বলো। নাম নিয়ে পাত্রটির দাম নয়, জানা ঘর। পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এটা তোমার নিশ্চিত জানা। ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েছো, তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাবার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করার তুমি যোগ্য। যোগমায়া গেলেন ভোজের ব্যবস্থা করতে। অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালে, কাউকে দেখতে না পেয়ে বাইরে গেল। দেখলে
ঢালু ঘাসের ক্ষেতের উত্তর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ, তারই গুঁড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছিঁটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা। কি তাই বলবো? দেখো, কিন্তু তোমার মাসিমার সামনে নয়। কিছুতেই নয়। এসব বীজমন্ত্রের মতো কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা, বেশ। আমারও এরকম একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়। বন্যা হঠাৎই এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছো, কুলি ডাকতে হবে ডাকবার জন্য। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমিও দেব তোমার নাম ছিটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। বন্যা, মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন পাছে পাঁচ কানে সস্তা হয়ে যায়। তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটিতে তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তামা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হয় এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো করতে হবে। মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সাথে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরেও ডাকবে না। সেদিন আমি তোমাকে একটু দোষ দেব না। না না, কিছু বলো না, আমার কথাটা আগে শোনো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে করে তখন গ্রন্থি খুলতে গেলে তাতে আরো জট পড়ে যাবে। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছো? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছো। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও ভেতরে ভেতরে তা জানো, মানতে চাও না। পাছে যে রস ভোগ করছো তাতে একটু খটকা বাঁধে। তুমি তো সংসার বাঁধবার মানুষ নও। বন্যা, তুমি রুচির তৃষ্ণা মেটাবার জন্য ফেরো। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি। তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দিই। তুমি যা আছো ঠিক তাই থাকো। বন্যা, এবার তবে আমার কথাটা বলতে দাও। কি আশ্চর্য করেই তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছো। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সমাজের কাটা খালবে, বাঁধা ঘাটে রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে। তাতে দেখাশোনা হয়, চেনা শোনা হয় না। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ? দুপুরের খাবার পর থেকেই লাবণ্যর মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিত। কেবলই মন বলছে এলো বুঝি। এমন সময় যোগমায়া ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যের সামনে বসলেন। সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তামা? আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো?
আমি তো ভেবে পাইনি আমার যে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি। এতদিন যা ছিল সব যে আমার লুপ্ত হয়ে গেছে। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। For we are bound where mariner has not yet dared to go, and we will risk the ship ourselves and all. আমরা যাব যেখানে কোনো চাইনি নেই সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই, ডুবুক তরি। বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝখানটাতে তুমিই ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিল। কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলেছি, কথা দাও, কথা দাও। Oh, what is this? Mysterious and uncapturable bliss that I have known, yet seems to be simple as breath, and easy as a smile, and older than the earth. একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তাহারে, পাইনি তবুও পেয়ে, তবু সে সহজে প্রাণে ওঠে নিঃশ্বাসী, তবু সে সরল যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনীর চেয়ে। বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছো, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। আচ্ছা, তাই থাক। ঠিক হয়ে গেল আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল। এখন ছুটি, নিঃসংশয়ে চলে যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। শিলং থেকে আমি না হয় চললো, কিন্তু পাঁজি থেকে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করবো জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। আমার মনে যে ছবি আছে বলি, গঙ্গার ধার, বাগানটা ডায়মন্ড হারবারের ওই দিকটাতে। ছোট একটি স্টিম লঞ্চে করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়লো? কাজ, জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, পাড়ের নিচে তলা থেকে উঠেছে ঝুরি নামা অতি পুরনো বট গাছ। ওরই দক্ষিণ ধারে ছাতলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু বসে যাওয়া।
সেই ঘাটে সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকোখানি, তার এই নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম বলে দাও তুমি? বলবো মিতালি। ঠিক নামটি হয়েছে মিতালি। আমি ভেবেছিলাম সাগর। মনে একটু গর্ব হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখানে দিয়ে সরু একটি খাড়ি চলে গেছে গঙ্গার হৃদস্পন্দন বেয়ে। তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। রোজই কি সাঁতার দিয়ে পার হবে? আর আমার জানলায় আলো জ্বালিয়ে রাখবো? দেব সাঁতার মনে মনে একটা কাঠের শাকর উপর দিয়ে। তোমার বাড়িটির নাম মানসী, আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে। দীপক। ঠিক নামটি হয়েছে। নামের উপযুক্ত একটি দ্বীপ আমার বাড়ির চূড়ে বসিয়ে দেব। মিলনের সন্ধ্যেবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছে থেকে একটা চিঠি আশা করব। এমন হওয়া চাই সে চিঠি পেতেও পারি, না পেতেও পারি। সন্ধে ৮টার মধ্যে যদি না পাই, তবে হতবিধিকে অভিসম্পাদ দিয়ে বার্ট্রান্ড রাসেলের লজিক পড়বার চেষ্টা করব। আমাদের নিয়ম হচ্ছে অনাহত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটার দশা কি হবে ভেবে দেখে বরঞ্চ আমি বোরকা পড়ে যাই। তা হোক, কিন্তু আমার নিমন্ত্রণ চিঠি চাই। সে চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কোন একটা কবিতা থেকে ২-৪টি লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে। তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমার রাতে, ১৪টা তিথির খণ্ডতা যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এইবার তোমার প্রিয় শিষ্যাকে একটি চিঠির নমুনা দাও। আচ্ছা, বেশ। Blow gently over my garden, wind of the southern sea, in the hour my love cometh, and calleth me. চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ। যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। এবার তোমার চিঠির নমুনা দাও। মিতা তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভাব জলধিরত্নম। নিমন্ত্রণ তো করা গেল, তারপর? সন্ধ্যা তারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল, ঝিরঝির করে ঝাউ গাছগুলো সারবে। বুড়ো বট গাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি। তোমার বাড়ির পিছনে পদ্মদিঘি, সেখানে খিড়কির নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ। তোমার এক এক দিন এক এক রঙের কাপড়। ভাবতে ভাবতে যাব আজকের সন্ধ্যেবেলার রংটা কি। মিলনের জায়গারও ঠিক নেই। কোনদিন শান বাঁধানো চাপাতলায়, কোনদিন বাড়ির ছাদে, কোনদিন গঙ্গার ধারের চাতালা। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর পরব। পায়ে থাকবে হাতির দাঁতের কাজ করা খড়ম। গিয়ে দেখবো গালচে বিছিয়ে বসেছ। তোমার সামনে রূপোর রেকাবিতে মোটা গড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক কোণে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত দুজনে ২ মাসের জন্য বেড়াতে বেরোবে, কিন্তু দুজনে দু জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এ দুই তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন যদি নাও থাকে, তবু মেনে নেব। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু আমার থেকে তুমি অনেক দূরে। কোন নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারে।
সেই জন্য দাম্পত্যের দুই পারে দুই মহল করে দেওয়া আমার জন্য নিরাপদ। তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। যাকে আমার বাগানটা কলকাতার বাইরে এক পা নামবো না। নিরঞ্জনের অফিসে উপরের তলায় 75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব, সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। ঘরের উত্তর দিকটাতে একটা সোফা, তারই বাঁ পাশে একটু খালি জায়গা রেখে আমি বসবো এক প্রান্তে, তোমার কাপড়ের আড়লার আড়ালে তুমি দাঁড়াবে। দু হাতে তফাতের নিমন্ত্রণের চিঠিখানা উপরের দিকে তুলে ধরবো কম্পিত হস্তে। তাতে লেখা থাকবে, ছাদের উপরে বহিও নীরবে, ওগো দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে যাওয়া। কাল কলকাতা যাচ্ছি মাসিমা। মাসিমা অনুমতি দাও, লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি। যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। যোগমায়া সম্মতি দিলেন। কিছু দূরে যেতে যেতে দুজনের হাত মিলে গেল। চলো এবার। কাল সকালেই আমাকে ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসবো না। বন্যা, আজ তোমার শেষ কথাটা একটি কবিতায় বলো। তোমারই দিনে সুখ মুক্তির নৈবেদ্য কেন রাখি, রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি। নাই কো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মৃত্যু, শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথা এই নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? তোমার এই কবিতা এখনই ফিরিয়ে নাও। এই কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার তো কোনো বইয়ে এটা দেখিনি। বইয়ে বেরোয়নি। তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য, এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনতে, আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না। কোথাও রেখে দিত, যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নেই। তাকে দয়া করেছো? করবার অবকাশ হলো না। বন্যা, সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়লো? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু কেমন একটা ভয় আসছে মনে। ভয় করো না মিতা, তুমি তাকে যেভাবে বোঝো আমিও তাকে ঠিক সেভাবেই বুঝে নেব। এবার তোমার কবিতাটি বলো। সুন্দরী তুমি শুকতারা, সুদূর শৈল শিখর আনতে সর্বরই জবে হবে সারা, দর্শন দিও দিগ্ভ্রান্তে। দেখো মিতা, আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো। যদি একদিন চলে যাবার সময় আসে, তোমার পায়ে পড়ি, যেন রাগ করে চলে যেও না। মিতা, তুমি কি ভাবছো? এতদিন যা ভাবছিল একেবারে তার উল্টো। জানো বন্যা, আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছো। কেমন করে? আমি ঘর বানিয়েছিল, আজ সকালে তোমার কথায় মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত। আজ 2 মাস ধরে মনে মনে ঘর সাজালো, তোমাকে ডেকে বলল, এসো বধূ, ঘরে এসো। তুমি আজ বধূ সজ্জা খুশিয়ে ফেললে, বললে এখানে জায়গা হবে না বন্ধু, চিরদিন ধরে আমাদের সপ্তপদী গমন হবে।
অমি ও সিসি যোগমায়ার বাগানে বাইরের দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়ল বাড়ির রোয়াকে একটি ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। দুঃখিত, কাকে চান আপনারা? মিস্টার অমিত রয় এখানে এসেছেন কিনা খবরটি এলো। তাকে তো আমরা চিনি নি। আমরা তো জানি তার এখানে যাওয়া আসা আছে। আপনার দেন ইজ গুড ফর হিম। কর্তা আমাকে ডেকে দিন, তার কাছে খবর পাবেন। ফেমাস লাবণ্য, ডেলিশিয়াস। শিলং পাহাড়কে ফাটল ধরিয়ে দিলে এধার থেকে ওধার। সিলি মেন আর ফানি। সিসি, তোমার দাদার মনটা চিরদিন উপরে পা করে হাঁটে। কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে এঞ্জেল। এমন সময়ে সাদা গরদের শাড়ি পরে যোগমায়া বেরিয়ে এলেন। সিসি সামনে এসে যোগমায়াকে নমস্কারের একটু আভাস দিয়ে বললে, আমি সিসি, অমির বোন। অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই মা। কেটির রকম দেখে যোগমায়া তাকে লক্ষ্যই করলেন না। সিসিকে বললেন, এসো মা, ঘরে বসবে, এসো। সিসি বললে, সময় নেই, কেবল খবর নিতে এসেছি, অমি এসেছে কি না। যে মাস্টারনি এখানে বসে পড়া ছিল সে তো ভান করলে অমিতকে সে কোনো কালে জানেই না। শুনেছি অমিত বাবু আপনাদের হোটেলেই থাকেন, তার খবর আপনাদেরই জানা আছে। এমন সময় অমিত নিকট এসে দেখে যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। অসমান ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না। মাসিবার লাবণ্য কোথায়? কি জানি বাচ্চা, ঘরের মধ্যে কোথায় আছে। এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি। বোধহয় এরা আসাতে ছুটি নিয়ে ঘরে গেছে। চলো একবার দেখে আসি সে কি করছে। অবশেষে বেরিয়ে এলো অমিত, সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। লাবণ্যর মুখে একটি নির্লিপ্ত শান্তি, তাতে একটুও রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। যোগমায়া পেছনের ঘরেই ছিলেন, তার বেরোবার ইচ্ছা ছিল না। অমিত তাকে ধরে নিয়ে এলো। এক মুহূর্তের মধ্যেই কেটির চোখে পড়লো লাবণ্যের হাতে আংটি। মাথায় রক্ত চন করে উঠলো, লাল হয়ে উঠলো দুই চোখ। পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছে করলো। মাসি, এই আমার বোন সমিতা, ইনি কেতকে, আমার বোনের বন্ধু। সিসি, এরই নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছে থেকে শুনেছো। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে কলকাতায় অঘ্রাণ মাসে। আই কংগ্রাচুলেট অমিত। কমলা লেবুর মধু পেতে বিশেষ বাধা হয়নি বলেই ঠেকছে। রাস্তা কঠিন নয়, মধু লাভ দিয়ে আপনি এগিয়ে এসেছে মুখের কাছে। কমলা লেবুর মধু নিয়ে তোমার তো জিত হলো, এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না, কিছুতেই তুমি রেস দেখতে যাবে না। আমি আমার এই হিরের আংটি বাজি রেখে বলেছিলাম তোমাকে রেসে নিয়ে যাব না। আমি, তুমি জানো, এই হিরের আংটি যদি হারি জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমিই দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই শিলং পাহাড়ে বাজিতে খোয়াতে হবে। বাজিতে যদি হারলুম তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত। আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না।
একদিন একজনকে দিয়ে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা কেমন করে বোঝাবো বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিল আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে করা। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলা নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনোদিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। দিন যেতেই অমিত ফিরে যোগমায়ার সেই বাসায় গেল। ঘর বন্ধ, সবাই চলে গেছে। সমস্ত শিলং পাহাড়ের শ্রী আজ চলে গেছে। অমিত কোথাও আর সান্ত্বনা পেল না। অবশেষে অমিত ফিরে এলো। এদিকে অমিতের সাথে কেতকীর বিয়ের আয়োজন চলছে এবং ওদিকে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিয়ে। যে অমিত একদিন সমস্ত ডানা মেলে পেয়েছিল তার উড়ার আকাশ, আজ সে পেলে তার ছোট্ট বাসা। ডানা গুটিয়ে বসলো, কিন্তু তার আকাশও রইল। জয় হোক লাবণ্যের, জয় হোক কেতকীর। যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই। কেতকীর সঙ্গে আমার যে সম্বন্ধ, কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘরায় তোলা জল। প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দেখি। সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। তবু অন্তর্ধান পটের তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন। লোভে আছে চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছো আপনি। জীবন আধার হলো, সেইখানে পাইন সন্ধান। সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবদান। বিচ্ছেদের হোমবহ্নি হতে পূজা মূর্তি ধরি প্রেম, দেখা দিল দুঃখের আলোতে। তারপরেও আরো কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে, অমিত গেল না। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি তার হাতে দিলে, চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল।
তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেঁধিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে গভীর নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেই অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃতবরতী যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধেবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামর ধুলির ধাম। জামর চোখের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় না, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগে কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পাই অসীম ক্ষমায়, ভালো মন্দ মেলায় সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর দিলে দিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। হে বন্ধু বিদায়। বিদায় বিদায়। বিদায়। ধন্যবাদ। শ্রুতি নাটক এখানে শেষ হচ্ছে। শুভরাত্রি।